মানে আহারের সাথে ধর্মের তেমন কোনো সম্পর্ক নেই। সুতরাং এই আমিষ বনাম নিরামিষ, এই যে একটা সমস্যা তৈরি হয়েছে, এটা বহুকাল ধরে চলছে, এর কোনো শেষও নেই, এর কোনো রেজলিউশনও নেই। বুঝতে পারছো? যারা সদ্য কনভার্টেড নিরামিষাশী, আমি দেখেছি তারা একটু অহংকারী হয়, গোঁড়া হয় এবং কট্টর হয়। যারা হয়তো সবে সবে দীক্ষা নিয়েছে বা মন্ত্র পেয়েছে বা কোনো সংঘর সাথে যুক্ত হয়েছে এবং এক কথায় তারা মাছ মাংস পেঁয়াজ রসুন মুসুর ডাল ছেড়ে দিয়েছে, সেইটা নিয়ে একটু বাগাড়ম্বর করতে এবং যারা নিরামিষাশী নয় তাদের প্রতি একটা নাকুচু মনোভাব দেখাতে খুব আগ্রহী এবং তৎপর থাকে। তুলনামূলক যারা সাবেকি নিরামিষাশী বা পরিবারগত কারণে ছোটবেলা থেকে বা স্বভাবে নিরামিষাশী, তাদের মধ্যে আমি দেখেছি এই ধরনের নাক সিটকোনো ব্যাপারটা বা বারবার নিজেকে জাহির করা বা হামবড়াই ভাবটা খুব একটা থাকে না, তারা অনেক সহজ থাকে। কারণ অনেকেই হচ্ছে কি ওই দীক্ষা নিয়ে বা কিছু একটা নতুন মন্ত্রতন্ত্র নিয়ে আগে আমিষ খাওয়াটা ছাড়ে, ধ্যানটা শুরু করে কিনা ঠিক সে বলতে পারে না, সে জব শুরু করে কিনা বলতে পারে না, কিন্তু আমিষ খাওয়াটা ছাড়ে। শুধু ওটাই তার একমাত্র অ্যাচিভমেন্ট হয়, তাই জন্য ওটাই একমাত্র সে বলতে ভালোবাসে, আর ওটাকেই ধর্মের একমাত্র একটা অলংকার বলে মনে করতে ভালোবাসে। সমস্যাটা সেইখান থেকেই হয়ে যায়। এই জন্য এত কনফিউশন তৈরি হয়ে যায়। ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই আমিষ নিরামিষ। মানুষ চিরকালই স্বীকার করেছে, মানুষ চিরকালই খাদ্য সংগ্রহ করেছে, যখন সংগ্রহ করেছে তখন সেটা নিরামিষ, আর যখন স্বীকার করেছে তখন সেটা আমিষ। হান্টার গ্যাদারার্স, তাই না? এগ্রিকালচার সমাজ আসার আগে হান্টার গ্যাদারার্স, হান্টাররা কী করে? হান্ট করে। নিশ্চয়ই আজ একবার বলবেন আমি একটা আম হান্ট করতে গেলাম, সে বলবে আমি একটা খরগোশ হান্ট করতে গেলাম, বলতে পারে। তো সুতরাং হান্টিংও করতো, গ্যাদারিংও করতো, করতে 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 আমাদের উভয় রকমই খাবারই আমাদের হয়েছে। আর সত্যি কথা বলতে কি, গ্যাদারিং করতে গেলে না, একটা গোষ্ঠীকে খাওয়াতে গেলে তোমাকে সারাদিন প্রচুর পরিশ্রম করে যথেষ্ট তুমি তুলে আনতে পারবে না। হান্টিং করলে বরং তুমি অল্প হান্টিং করলে মোটামুটি 10-15 জন একটু একটু অল্প অল্প করে খেলেও একটুখানি শক্তি পাবে, একটু প্রোটিন পাবে। যাই হোক, এইভাবে আমাদের মধ্যে থেকে উঠে এসেছে জিনিসগুলো। ধর্মের সাথে তার কোনো সম্পর্ক, কিন্তু এটা ঠিক নয় যে সাধনার সাথে কোনো সম্পর্ক নেই। আছে, আছে। কারণ যখন একজন মানুষ সাধনা করতে শুরু করবে তখন দেখা যাবে যে কিছু কিছু খাদ্যে তার নিজেরই মনে হচ্ছে আমার অসুবিধা হচ্ছে। ধরো যখন কেউ খুব সাধনা করছে, খুব জপ ধ্যান করার চেষ্টা করছে, অনেকক্ষণ করে সে বসে থাকছে বা মন্ত্র বলছে বা ভক্তিগীতি শুনছে, একটা আবহের মধ্যে রয়েছে, একটা মানসিক আবহের মধ্যে রয়েছে, তখন হয়তো তার খুব রাজসিক রিচ খাবার দেখলে মনে হচ্ছে খাবো না, একটু দুটো ফল খাবো, একটু সেদ্ধ তরকারি খাবো, ব্যাস। কারণ তখন তার চেষ্টা হচ্ছে যে সহজপাচ্য খাবার খাবো, কারণ তার শরীরের যে শক্তিটা, সেই শক্তিটা ঊর্ধ্বমুখী থাকতে চাইছে। আর যখনই আমি খুব রাজসিক খাবার শরীরের মধ্যে ঢোকাচ্ছি, তখন সেই শক্তিটা নেমে এসে সেই খাওয়াটার সাথে একটা পরিশ্রম শুরু করবে। আবার প্রথম থেকে করতে হবে নিজেকে তোলার জন্য। আবার আমার নিজের কখন পেটটা একটু খালি হবে, কখন একটু আবার স্নিগ্ধ লাগবে নিজেকে, তখন আমি আবার বসতে পারবো। সুতরাং যারা খুব সাধনার মুডে চলে গেছে না, তাদের ন্যাচারালি আমিষ নিরামিষের থেকেও না লাইট, যা সহজ পাচ্ছ। ইনফ্যাক্ট একটা এমন একটা সময় আসে যখন রান্না করা খাবার দেখলেও মনে হয় খাবো না, মানে একদম হয় খুব সেদ্ধ, নাহলে ফলমূল, জল খাবো আর ফলমূল যতটুকু খাবো। অনেক সাধুরা সেভাবেই জীবনযাপন করেন, কারণ তারা সেই জীবনটা যাপন করেন। এবার সেই সাধুই যদি একটা স্তর অবধি পৌঁছিয়ে একদম কর্মযোগের রাস্তায় নেমে আসেন, সারাদিন তিনি সাইকেলে করে করে দৌড়চ্ছেন, সবসময় মিস্ত্রি ফিস্ত্রি নিয়ে, সবসময় হইচই করে কনস্ট্রাকশন করাচ্ছেন, খুব পরিশ্রম করছেন, তাকে শারীরিক পরিশ্রম করতে হচ্ছে, মাঠে ঘাটে কাজ করছেন, তিনি ওই দুটো ফল খেলেই তো অসুস্থ হয়ে পড়বেন। তখন তখন আবার ভাত ডাল তরকারি, দরকার হলে মাছ হলে মাছ, তখন তাকে খেতেই হবে। বুঝতে পেরেছ? সুতরাং এইভাবে নির্ভর করে, এরকম একটা স্ট্যান্ডার্ডাইজ যেই ছাপ মেরে দিই না, তখনই প্রবলেম হয়ে যায়। তবে আমাদের গুরু মহারাজ বলতেন যে মানে খাদ্যের অনেকগুলো স্টেজ আছে। ধরো পত্রম ফুলম ফলম কন্দম নালম, অর্থাৎ একদম র অবস্থায় তুমি নিচের থেকে যেতে পাচ্ছ ফল ফুল। আগেকার দিনে মানুষ খুব ফুল খেত, এখনও মানুষ অনেক ফুল খায়, ওষুধির জন্য ফুল খায়। তো এইরকম নল, তারপরে শিকড় বাকড়, এগুলো মানুষ যেগুলো ধুয়ে নিয়ে খেতে পারতো। এতে গুরু মহারাজ বলছেন যে 90% ফুড ভ্যালু,
আর 10% সাইড এফেক্ট। বুঝতে পারছো? এইগুলোই সেকেন্ড স্টেজে, এইগুলোই যখন তুমি সেদ্ধ করে খাচ্ছ, তখন ফুড ভ্যালু 80%, আর 20% তোমার সাইড এফেক্ট। তারপর তুমি যখন এবার তখন ধরো তুমি চাল যখন তুমি নিয়ে এলে, তুমি ধান চাষ করতে আরম্ভ করলে, ভাত ফুটিয়ে খাচ্ছ। এবার তুমি গম চাষ করতে আরম্ভ করলে, রুটি তৈরি করে খাচ্ছ, তখন আবার 70-30 হয়ে গেল সাইড এফেক্ট। বুঝতে পারছো? যত প্রসেসিং হচ্ছে তত তোমার ফুড ভ্যালুটা কমছে আর সাইড এফেক্টটা বাড়ছে। হ্যাঁ, তারপর যখন তোমার মাছ এসে গেল তোমার জীবনে, আর তোমার ধরো তার সাথে অন্যান্য তরি তরকারি, একটু বেশি পেঁয়াজ রসুন এইসব যখন এসে গেল, তখন আরও তোমার ফুড ভ্যালুটা কমছে, সাইড এফেক্টটা বাড়ছে। করতে মাংসের দুটো ক্যাটেগরি, একটা হচ্ছে হোয়াইট মিট, একটা রেড মিট। যখন তুমি পাখির মাংস খাচ্ছ হোয়াইট মিট, আর যখন তুমি পশু খাচ্ছ তখন তুমি রেড মিট, এইগুলো এসে গেল। করতে লাস্ট স্টেজে হচ্ছে তোমার ফার্মেন্টেড ফুড, যেমন ধরো অনেক দিন ধরে রেখে দেওয়া যে খাবার, প্রসেসিং করে রেখে দেওয়া টিনের মধ্যে, যেটা উত্তর ইউরোপের দিকে খুব লোকে খায়। রটেন হেরিং, মানে পচে যাওয়া খাবার। ওরা ঠান্ডা দেশ তো, ওই পচন খাবার খুব সহ্য করতে পারে ওরা, তাদের করে ঠান্ডাটা ওরা রেজিস্ট করতে পারে। একটুখানি হয়তো ড্রিঙ্কসের সাথে খেলো। ওগুলো মদটাও তোমার দেখা যাবে যে এই 90% সাইড এফেক্ট আর 10% ফুড ভ্যালু, এগুলো হয়। তার সাথে আবার এটাও সত্য প্যারালেলি, যে এতদিন যেগুলো ধরো তোমার বেশ ভালো ফুড ভ্যালু, ধরো তোমার চাল কিংবা সেদ্ধ তরকারি, সেটার কিন্তু এখন অনেক ফুড ভ্যালু কমে যাচ্ছে। আমরা এত বেশি পেস্টিসাইড ব্যবহার করছি, এত বেশি কেমিক্যালস ব্যবহার করছি সারের মধ্যে, আমরা এত ব্যবসায়িক মন নিয়ে আমরা চাষবাস করছি, বিক্রি করছি, রং দিচ্ছি সবজিতে, টমেটোতে, পটলে রং দিচ্ছি। এগুলো কিন্তু একদম শুধু ফুড ভ্যালু কমছে তা নয়, রীতিমতো আমরা ক্যান্সারটাকে নিয়ে আসছি বাড়িতে। বুঝতে পারছো? তুমি মাছ খেতে গেলেও তোমার দেখবে প্রচুর ফরমালিন দেওয়া, প্রচুর ওষুধ দেওয়া, প্রচুর গরুর দুধ বাড়ানো হচ্ছে ইঞ্জেকশন দিয়ে। তুমি ফল খাবে, তুমি কলা, সেখানেও তো ইঞ্জেকশন দেওয়া, আমি হয়তো মানে কার্বাইড দেওয়া, মানে সব কিছুতে অনেক কিছু দেওয়া, কেমিক্যালস অনেক কিছু ব্যবহার করা। হ্যাঁ, এগুলো গুরু মহারাজ বলছেন প্রকৃতি থেকে যেগুলো অন্তত হতো ডাইরেক্টলি, এখন সব কিছুই প্রসেসড হয়ে যাচ্ছে। সুতরাং একদম আদিতে পুরো আর কিছু থাকছে না। এবং মানুষেরও ক্ষমতা আছে, কারণ মানুষের জেনেটিক একটা ইভলিউশন হতে না আস্তে আস্তে মানুষ অনেক কিছু কিন্তু এগুলো হজম করতে শিখছে এখন। প্রথম জেনারেশন হয়তো 2-3 জেনারেশন আগে এগুলো পারতো না, চটপট লোকে মানে কষ্ট পেত বা মারা যেত। এখনকার ছেলেমেয়েরা অনেক রিস্ক করতে পারছে, টাস্টফুড খেয়েও মোটামুটি দিব্যি থাকছে তারা। বুঝতে পারছো? রিস্ক করতে পারছে। কিন্তু একটা টিপিং পয়েন্ট আসবেই যখন মানুষের শরীর আর নিতে পারবে না এগুলো, এত বেশি প্রসেসিংটা। এইগুলো ভেবে নিয়ে, আর বেশি ভেবে আরও একটা ব্যাপার আছে। গুরু মহারাজ বলছেন সাইকোট্রুন বলে একটা পদার্থ আছে খাদ্যের মধ্যে, যেটা নিয়ে কেউ কথা বলে না। সেটা হচ্ছে তোমার এমন একটা জিনিস যা তোমার ভাব দিয়ে তৈরি হয়। যে মানুষটি আনাজটা কাটছে তার মন অস্থির কিনা, সে অস্থির মতি কিনা, যে খুন্তিনে রান্না করছে রান্নাঘরে তার মনটা কেমন। বাড়িতে ভিজিটার এসেছে, স্বামীকে গঞ্জনা করছে, সারাদিন করে যাচ্ছে, লোক নিয়ে আসবে, খাও গেলো শুধু এই কাজ, আমাকে শুধু এই করে যেতে হচ্ছে, সারাক্ষণ রান্নাঘরে বসে হেসেল টানা, আমি যেন বাড়ির ঝি হয়েছি সবার, এই মন নিয়ে সে রান্না করছে কিনা। নাকি সে একটা বাড়িতে একজন এসেছে, ক্লান্ত এসেছে, ভালো করে খাবে, এখানে দুবেলা ভালো করে বিশ্রাম করে বিকেলবেলা চা খেয়ে যাবে, এরকম একটা মন নিয়ে রান্না করছে কিনা। বুঝতে পারছো? এবং যে পরিবেশন করছে সবটাই ইম্পর্টেন্ট, একদম আনাজ কাটা থেকে পরিবেশন করা পর্যন্ত। এর গুরুত্ব এতটাই যে গুরু মহারাজ বলছেন যে হয়তো খুবই বিষাক্ত খাবার বা মানে বিষাক্ত শাকসবজি এসছে বাড়িতে। বিষাক্তটা আরেকটা কারণে কেন হয় বলো তো? ব্যবসায়িক লোভে। জিনিসটা হয়তো আমি ফ্রেশ নিয়ে এলাম, কিন্তু 10 টাকা জিনিসটা আমি 30 টাকায় বিক্রি করছি, আমি যখন দেখলাম বাজারে ডিম্যান্ড আছে। বা আমি নিজে যখন চাষ করছি তখন আমার নিজের বাড়িতে যে খাবারটা নিয়ে যাব সেখানে বেশি বীজ দিচ্ছি না। আমি যেগুলো মানে ফলন করে ব্যবসা করবো, বাজারে দেবো, সেগুলোতে প্রচুর বীজ দিয়ে তাড়াতাড়ি ফলন করাচ্ছি। এইরকম মানসিকতা যার মধ্যে বেশি রয়েছে না, তার তো একটা বিষ আছে। সেরকম বিষাক্ত কিছু নিয়ে এলো, কিন্তু মা ভালো বাড়ির, তিনি যখন সেটাকে ধুয়ে মুছে কাটাকুটি করে রান্না করছেন না, এবং ভালোবেসে একটা পরিবেশন করছেন, তার আগে হয়তো ঠাকুরকে নিবেদন করছেন, খাবার সমস্ত দোষ কেটে যায়, জানো? খাদ্য শুদ্ধ হয়ে যায়, অন্ন শুদ্ধ হয়ে যায়। বুঝতে পেরেছ? এই বিজ্ঞানগুলো কিন্তু মানুষ খুব একটা জানে না, কারণ জড় বিজ্ঞান জানে না বলে। জড় বিজ্ঞান জড় অবধি জানবে, কেমিক্যালস পর্যন্ত জানবে, কিন্তু কেমিক্যালসের পরে যে ভাব যে রয়েছে, আদর্শ রয়েছে, ত্যাগ রয়েছে, প্রেম রয়েছে, এগুলো তো জড় নয়,
এগুলো জ্বর দিয়ে বোঝা যাবে না। শুধু এইগুলো খুব বড় ফ্যাক্টর। অনেক কিছু আছে ধরো যেগুলোর উপর আমাদের কোনো হাত নেই। অর্থাৎ চাষি কতটা তোমার সারে কেমিক্যালস মেশালো, কতটা কীটনাশক দিল, কত দামে বিক্রি করলো, বা মিডলম্যান কতটাকে ঠকালো, হ্যাঁ, এগুলোর উপর আমাদের হাত নেই। কিন্তু যেটার উপর আমাদের হাত আছে, যে ঘরে আসার পর তারপরে আমরা কি করছি, কিভাবে আমরা সেটাকে তৈরি করছি, কিভাবে আমরা রান্না করছি, কিভাবে পরিবেশন করছি, এবং কি মন নিয়ে খাচ্ছি। আমরা কি টিভি দেখতে দেখতে, মোবাইল স্ক্রোল করতে করতে, গল্প করতে করতে, কমপ্লেন করতে করতে, দূর আজকে নুনটা কম হয়েছে, দূর এটা ভালো হয়নি, দূর কবে তুমি ডিম ভাজা করবে, এরকম মন দিয়ে খাচ্ছি, নাকি মন দিয়ে ঠাকুরের প্রসাদ জ্ঞান করে, কৃতজ্ঞতা নিয়ে, যে মা অন্নপূর্ণার কৃপা আজকে আমি বসে এখানে খেতে পাচ্ছি, এই খাবারটা আমার সামনে এসেছে, এই মন নিয়ে খেলেও কিন্তু খাদ্য দোষ কেটে যায়। গুরুমা বলছেন তুই যদি বীজ মন্ত্র জপ করতে করতে খাস, তাহলে অতি বড় তামসিক জায়গা ধর, সাংঘাতিক জায়গা, যেখানে মানে খেয়ে হয়তো রক্ত তামাশা হয়ে মরে যাওয়া উচিত, তোর কিচ্ছু হবে না ওই বীজ মন্ত্রের শক্তিতে, কিচ্ছু হবে না। সুতরাং এই যে বৈশিষ্ট্যগুলো আছে না, এই শক্তিগুলো আছে, এগুলো আমাদের সচেতন থাকতে হবে। যদি সচেতন থাকি, তাহলে খাদ্য নিয়ে অত আর সংস্কারের মধ্যে পড়লে চলবে না। সাধনা করছো, পরিষ্কার কথা। যদি বলে যে তোমার ধরো ধর্মচক্র অফিসিয়ালকে আমার কি বলার আছে, অফিসিয়ালি এটাই বলার আছে, যা খাচ্ছ খাও, যেটা খেয়ে সহজ পাচ্ছ। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, দেখো সহজ মানুষ সহজ কথায় কথা বলে, যার পেটে যা সয়। তোর পেটে মানে স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথের পেটে পীর মোহাম্মদ নিষিদ্ধ মাংস চললো, তারপরে সে কি করছে দেখ, সন্ধ্যেবেলা 3 ঘন্টা ধ্যান করছে। তুই একদিন তোর কুচো মাছ খেয়ে তোর সারাক্ষণ পেটে হাত দিয়ে বসে আছিস, তুই তাহলে সেটা খাস না, বুঝে, তোমার শরীর বুঝে। এখানে আরেকটা ফ্যাক্ট, এটাও তোমাকে বলা হয়নি, কার শরীর কেমন সেটাও বুঝতে হবে। নিজেকে নিজের ট্রায়াল রিডার করতে করতে বুঝতে হবে যে কোনটা আমি বেশি হজম করতে পারছি। নিজের শরীরের দিকে তাকাতে হবে। শাস্ত্র কি বলছে, বৈষ্ণবরা কি বলছে, শাক্তরা কি বলছে, আগে আমার শরীর কি বলছে। হ্যাঁ রে, আজকে কি এইটা খাবি, থাক, শরীর বলছে থাক, খেতে ভালোবাসি। জীব কি বলছে নয়, শরীর কি বলছে, শরীরের ভেতরে যে প্রাণ শক্তি আছে সে কি বলছে। শরীর দেয় না, শরীর দেয় না মানে সেটা মন চাইলেও গ্রহণ করলে শরীর তখন দিল না, তা কিন্তু নয়, আগে থেকে কিন্তু শরীর একটা ওয়ার্নিং দিয়েছে, যতই লোভ হোক না কেন এটা আজকে না খাওয়াই ভালো। শরীর কিন্তু একটা ওয়ার্নিং দিয়েছে, সেই ওয়ার্নিংয়ে কান পাতা, বুঝতে পেরেছ? এইভাবে চলো, এবং যখন সাধনা করছো, ঈশ্বরকে ডাকছো, যেটা খেলে শান্তি পাবে সেটা খাও। হ্যাঁ, যেটা খেলে তুমি দেখবে তোমার তাকে স্মরণ মনন ধ্যান জপ করতে তোমার বিষয়ে মানে কাঠখড় পোয়াতে হচ্ছে না। খাদ্যটাকে হজম করতে করতেই মানে আমার সারাদিন কেটে গেল। আমি যেটু খালি পেটে বসবো, তার কাছে বসতে হয় খালি পেটে, সাধনা করতে হয় খালি পেটে। এক পেট খাদ্য নিয়ে হাঁসফাঁস করতে করতে মন্দিরে গিয়েও 2 মিনিট বসা যায় না, বুঝতে পেরেছ? বসতে গেলে সেটা মানে সুস্থ স্ফূর্তিমান শরীর দরকার। এইটাকে ফলো করে চলো, যা আবার দেখবে, এটাও দেখবে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, এটা প্রমাণ। আজকে যা খেয়ে তুমি দিব্যি ভালো আছো, কিছুদিন বাদে দেখবে আর সেটা তোমার রুচ্ছে না। যে খাবারটা তুমি হয়তো ছোটোবেলাতে কোনোদিন খাওয়াই নি, মনে হচ্ছে না ওটা খাবো না, সেটা এখন বেশ খেতে ভালো লাগছে। অর্থাৎ শরীর পাল্টাচ্ছে, তোমার ভাবনা পাল্টাচ্ছে, তোমার বয়স পাল্টাচ্ছে, তোমার জীবন পাল্টাচ্ছে, তোমার সাধন হচ্ছে, তোমার শরীর পাল্টাচ্ছে, এবং সেই পাল্টানোর সাথে সাথে নিজেকে তুমি অ্যাডজাস্ট করছো। যখনই আমরা আটকে যাই না, এইটা খেতে হয়, হ্যাঁ এইটা খেতে নেই, না ঠিক কাটা, ওপিনিয়ন, সমাজবাদ ঠিক, বাদ বাকি ভাববাদ ধর্মবাদ কাটা। যেই আটকে যাই, আমি এককালে সমাজবাদে বিশ্বাস করতাম, এখন দেখছি না, সমাজবাদ ঠিক, ভালো, খুব ভালো, কিন্তু তাকে অতিক্রম করে আরও অনেক কিছু আছে, যেটা সমাজ, সংস্কৃতি, ইতিহাস, মানুষ, প্রেম, অনুভূতি সব কিছুকে নিয়ে কথা বলে। আমি এখন সেই দিকে এগোচ্ছি, আমি নিজেকে পাল্টাচ্ছি। তুমি তো বলতে বাবা এই কথাটা বলে, হ্যাঁ বলতো না, 21 বছর বয়স, তারপর পাল্টেছি, তার জন্য লজ্জিত হওয়ার কিছু নেই তো। নিজেকে পাল্টেছি বলতে গর্বিত হওয়া উচিত মানুষের। আমি অনড় একই আছি, আমি 18-তে যা বলতাম আমি 80-তেও তাই বলবো, এখানেই তো গন্ডগোল আমাদের, বুঝতে পারছো?